বস। অরিত্রিকা আশেপাশে তাকিয়ে কিছু খোঁজে না পেয়ে মিনমিন করে বলে, কোথায় বসবো? চোখের সামনে বসার যোগ্য আস্ত একটা বিছানা আছে, সেটা চোখে পড়ছে না? বসলে যদি আপনার বিছানা নোংরা হয়ে যায়? অরিত্রিকা একটু পিঞ্চ মেরে কথাটা বলল। সারহান তা অনায়াসে বুঝে ফেলল। তার ভ্রুযুগল বেঁকে গেল। গাম্ভীর্যতা এটে বলল, আজ বসলে নোংরা হবে না। অরিত্রিকা কথা না বাড়িয়ে বিছানার এক কোণে বসে। কিছুটা অস্বস্তি হচ্ছে তার। নতমস্তকে আঙ্গুল দ্বারা ওড়নার এক পাশ পেঁচাতে লাগলো। সারহান শীতল চাহনিতে তাকায়। সেই চাহনিতে নেই কোনো ক্ষোভ, ঘৃণা। ভার্সিটিতে যে ছেলে তোকে ফুলের বুকে এবং চিঠি দিয়েছিল, সে এখন আমার কাছে আছে। ছেলেটাকে 2টা থাপ্পড় দিতেই গড়গড় করে আসল কাহিনী বলে দিয়েছে। অরিত্রিকা বিস্মিত হয়ে গেল। সরাসরি তাকালো শ্যাম মানবের দিকে। থমথমে গলায় বলল, কি বলেছে? বেশি কিছু বলেনি, শুধু বলেছে কেউ একজন তোকে ভালোবাসে। তার পক্ষ হতে উপহারগুলো তোর কাছে পৌঁছে দিয়েছিল। সারহানের অতি স্বাভাবিক আচরণে অরিত্রিকা ভড়কে যায়। কিছুটা ভয়ের আভা সঞ্চার হয় মন মাঝারে। আর এই কোন হারামখোর প্রেমিক টপকালো হঠাৎ। ওই বজ্জাত ব্যাটার জন্য সেদিন সারহানের হাতে দাবাং মার্কা থাপ্পড় খেয়ে ভসকে গিয়েছিল। গলাটা ব্যথায় এখনো টান টানছে। সেসব আজগুবি চিন্তা ভাবনা বাদ দিয়ে শুধায়। হারামখোর লোকটার খোঁজ পেয়েছেন? সারহান বিদ্রুপাত্মক স্বরে বলল, কেন? ওই বাস্টার্ডের সাথে দেখা করবি? আহ থাপ্পড় মারবো। আপনি যে থাপ্পড় মেরেছিলেন আমার, সেটার শোধ ওই হারামখোরটাকে মেরে নিব। তুই থাপ্পড় মারার আগে আমি ওর জান নিয়ে নেব। অরিত্রিকা সংকুচিত নয়নে সারহানের দিকে তাকায়। নির্লিপ্ত ভঙ্গিতে আরামসে ডিভানে গায়ে দিয়ে বসে আছে। আজকাল সারহানকে ভীষণ অন্যরকম মনে হয়। ভাবমূর্তি, কথাবার্তা, চাহনি ভীষণ অদ্ভুত। সেদিন রাতের কথা মনে আছে তার। অতটুকু ঠাউর করেছে সারহান ভাই বদলে যাচ্ছে। এই বদলানোর কারণ কি তবে সে? এমপি সাহেবের না হওয়া বেবিজান, এতটুকু ভেবেই কেঁপে উঠল সে। তবে কি সারহান ভাই বুঝতে পেরেছে সে দুষ্টুমি করে ফোনে কথা বলতো? আর ভাবতে পারল না সারহান ভাই আজ তো গোলকধাঁধা তার কাছে, যার সমাধান জানা নেই। অরিত্রিকা দুরু দুরু বুকে সাহস জুগিয়ে কোনো মতে বলে, আপনি আমাকে কেন ডেকেছেন সারহান ভাই? কিছু লাগলে বলতে পারেন, এনে দেবো। ফটাফট বলে ফেলুন তো, কি চাই আপনার? সারহান পায়ের উপর পা তুলে সাহেবী ভঙ্গিতে বসে ওষ্ঠ বাঁকিয়ে নির্বিকার চিত্তে বলে ওঠে। তোকে চাই, পার্মানেন্টলি এনে দিতে পারবি? অরিত্রিকার বুকের ভেতর ধক করে ওঠে। মুহূর্তেই শরীরে সমস্ত রক্ত হিম হয়ে যায়। শরীরে প্রবাহিত রক্ত যেন ছলকে ওঠে। সে স্তব্ধ হয়ে বসে থাকে। কথার মানে বোঝার চেষ্টা করে। সারহানের কথাটা ঠিক কী মানে সেটাই প্রথমে ঠাউর করতে পারে না সে। কিন্তু পরক্ষণে বুকের ভেতর কেমন যেন শূন্যতা তৈরি হয়। সারহানের ওষ্ঠ জুড়ে চোরা হাসি খেলে যায়। আপনার মজা করার ধরনটা খুব অদ্ভুত সারহান ভাই। আমি কি মজা করছি তোর মনে হচ্ছে? হ্যাঁ। অরিত্রিকা সহজ সরল স্বীকারোক্তি। সারহান তপ্ত শ্বাস ফেলে শান্ত কণ্ঠের প্রতি উত্তরে বলে, যে অনুভূতিগুলো এতদিন অন্তরের গহীনে কঠোর শৃঙ্খলে বন্দী ছিল, সেগুলো তোর ছোঁয়ায় উশৃঙ্খল হয়ে উঠেছে। সংযমের কারাগার ভেঙে তারা মুক্তির আর্তি জানাচ্ছে, বেপরোয়া হয়ে ছুটে আসতে চাইছে। তো এখন আমি কি করব? এই অনুভূতিদের দমন করব, নাকি তাদের মুক্তির পথ দেখাবো? অরিত্রিকা বাকরুদ্ধ। সারহানের কণ্ঠনালী হতে নিঃসৃত শব্দগুচ্ছ যেন বক্ষপিঞ্জরে তীরের ন্যায় উদ্দাম বেগে ছুটে এসে লাগলো। সে বিমূর চাহনিতে নিষ্পলক চেয়ে রইল। বক্ষে যেন অদৃশ্য ঝড় আছড়ে পড়েছে। এক লহমায় কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। শির দ্বারা বেয়ে বয়ে গেল শীতল স্রোত। শরীর কেমন ঠান্ডা হয়ে আসছে। সারহান ভাই তাকে পছন্দ করেন, এইটাই কি বোঝাতে চাইলো? হয়তো। কিন্তু বোকা মন বেইমানি করলো, এসব কথা বিশ্বাস করলো না। এগুলো নিশ্চয়ই তাকে কাবু করার নতুন ট্রিক্স। আপনি আমাকে ভালোবাসেন? এতটুকু বলতেই অরিত্রিকার কণ্ঠনালী জড়িয়ে এলো। কিছুটা কেঁপে উঠল সে। চাহনি নির্জীব, প্রাণহীন। সারহান মৃদু হাসলো, অনর ভঙ্গিতে বলল, ভালোবাসার কথা প্রকাশ করা উচিত নয় মেয়ে, কারণ অনুভূতির উন্মোচন কখনো কখনো ভালোবাসার মানুষকে আরো দ্রুত দূরে সরিয়ে দেয়। তাই তো আমি চেয়েছি আমার হৃদয়ের ভাষা নীরব থাকুক, আমার অনুভূতি নির্বাক হয়ে থাকুক। থাক না এই ভালোবাসা অপ্রকাশিত, গোপন, একান্তই আমার অন্তরে। আমি আপনাকে ভালোবাসি না সারহান ভাই। আমি আপনার মতো পাষাণ মানুষটাকে ভালোবাসি না। আমি চাই আপনি আমার থেকে দূরে থাকুন। অরিত্রিকা হঠাৎ রাগত উচ্চস্বরে বলে উঠল। তার চক্ষুদয়ে ছলছল করে উঠল। তড়িৎ বেগে বসা থেকে উঠে দাঁড়ালো। ক্রোধ মিশ্রিত চাহনিতে তাকালো সারহানের দিকে। সারহান বাঁকা হেসে বলে উঠল, তোর থেকে দূরে থাকা সম্ভব নয় ফাইরুজ।
অরিত্রিকার রাগে ক্ষোভে নাসিকের পাটাতন ফুলছে। সে ধপাধপ পা ফেলে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো দ্রুত। আকস্মিক পেছন থেকে সারহান হাত চেপে হ্যাচকা টান দেয়। অরিত্রিকা নিজের ভারসাম্য সামলাতে না পেরে আছড়ে পড়ল পুরুষালী বক্ষে। চোখ মুখ খিচে এক হাতে আঁকড়ে ধরল সারহানের টি শার্ট। পুরুষালী ছোঁয়ায় দেহে কাঁপন ছড়িয়ে দিল। আমার দিকে তাকা। সারহানের ভরাট কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে অরিত্রিকা মিইয়ে গেল। রাগ ক্ষোভ কর্পূরের ন্যায় উড়ে গেল। শিওরে উঠল কিছুটা। শুকনো ঢোক গিলে নেত্রপল্লব মেলে দ্বিধা নিয়ে তাকালো। সারহান অপলক চেয়ে রয়েছে অরিত্রিকার ভয়াতুর মুখ পানে। মেয়েটির শরীর কাঁপছে, ওষ্ঠ তিত্তির করে কাঁপছে, কপাল জুড়ে ছড়িয়ে আছে চুল। সারহান ফিচেল হাসে, ওষ্ঠপুট গোল করে ফু দেয় কপালে। অরিত্রিকা পুনরায় আরো শক্ত করে খামচে ধরল টি শার্ট। কোনো পুরুষের এতটা সান্নিধ্যে এসে মাথা ঝিমঝিম করে উঠল। দম বন্ধ কর এমন শিহরণে কিছুটা এলোমেলো হয়ে গেল। লজ্জায় আড়ষ্ট হয়ে হাঁসফাঁস করতে লাগলো। অরিত্রিকা সারহানের দিকে না তাকিয়ে নিজেকে সামলে কম্পনরত কণ্ঠে বলে, আমার হাত সরান সারহান ভাই। সারহান অমসৃণ হাতের বাঁধন আর একটু দৃঢ় হয়। দূরত্ব কিছুটা কমে যায়। অন্য হাতে অরিত্রিকার ওষ্ঠকোণ স্পর্শ করে মাদকতা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমি তোর হাত ধরেছি শুধুমাত্র কিছু মুহূর্তের জন্য নয়, বরং সারা জীবনের জন্য। তোকে হারানোর জন্য নয়, নিজের সবচেয়ে আপন করে রাখার জন্য। যতদিন আমার শ্বাস চলবে ততদিন তোকে ছাড়ার প্রশ্নই আসে না। তুই আমার চিরদিনের জন্য। এটাই ভবিতব্য। সারহান ভাই দূরে দূরে সরে দাঁড়ান প্লিজ। কেমন যেন দম বন্ধ হয়ে আসছে আমার। ঠিকঠাক ভাবে শ্বাস নিতে পারছি না আমি। অরিত্রিকা নতমস্তকে জড়ানো ধীর কণ্ঠে বলে উঠল। সারহান নিঃশব্দে হাসল। সে অরিত্রিকার কানে সন্নিকটে ফিসফিসিয়ে বলে উঠল, এখনো তো ঠিকঠাক ভাবে স্পর্শ করলাম না, তাতে শ্বাসকষ্টের রোগীর মতো শ্বাস নিতে পারছিস না? আর একটু গভীরভাবে স্পর্শ করলে দেখা যাবে সেন্সলেস হয়ে পড়ে থাকবি। অরিত্রিকার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। অবিশ্বাস্য চাহনিতে নেত্র উঁচিয়ে তাকালো শ্যাম মানবটির দিকে। তীক্ষ্ণ চাহনিতে তার দিকে একধ্যানে তাকিয়ে আছে। ওষ্ঠে বিরাজ করছে দুষ্টু হাসি। সারহান ভাই তাকে এমন ধরনের কথা বলছে ভাবতেই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। হৃৎপিণ্ড তীব্র গতিতে লাফাচ্ছে তাল মিলিয়ে। সেই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে তার কানে। সারহান সোজা হয়ে দাঁড়ায়, ওষ্ঠ কামড়ে হাসে। একদম সঠিক জায়গায় তীর লেগেছে, বুঝতে সময় লাগে না তার। গম্ভীর ভাবমূর্তি যেন কোথাও বিলীন হয়ে গেছে। গলা খাদে নামিয়ে বলল, এখনো তো ঠিকঠাকভাবে স্পর্শ করলাম না, তাতেই শ্বাসকষ্টের রোগীর মতো শ্বাস নিতে পারছিস না। আর একটু গভীরভাবে স্পর্শ করলে দেখা যাবে সেন্সলেস হয়ে পড়ে থাকবি। আমি তোর চোখে খারাপ হতে পারি, কিন্তু তুই এখন যতটা খারাপ ভাবছিস ততটাও নই। পরবর্তীতে তোর অনুমতি ব্যতীত ছুঁয়েও দেখব না, আই প্রমিস। তবে আমাকে যদি রাগিয়ে দিস তখন 2-4টে থাপ্পড় মেরে শিক্ষা দিয়ে দেব। এটা মাইন্ডে সেট করে রাখ। আমায় থ্রেট দিচ্ছেন? হ্যাঁ। আপনি একটা মেয়েকে নিজের বেডরুমে ডেকে আটকে রেখেছেন, আবার এত বড় বড় কথা বলছেন। এখন যদি চিৎকার করি আপনার মান সম্মানে কি হবে ভেবে দেখেছেন আপনি? তুই আসলে আস্ত নির্বোধ। চিৎকার করবি কর, এতে আমারই ভালো হবে। অরিত্রিকা নাক সিটকায়। সারহানের বলা কথাগুলো এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। সারহানের ইঙ্গিত উপেক্ষা করে হঠাৎ চিৎকার দিতে লাগে। তৎক্ষণাৎ সারহান তার হাত দ্বারা অরিত্রিকার মুখ চেপে ধরে। চোয়াল শক্ত করে কঠিন দৃষ্টিতে তাকায়। পুরুষালী শক্ত মসৃণ হাতে বন্দি অরিত্রিকার অধৈর্যগুলো অনেকটা জোরালোভাবে মুখ চেপে ধরেছে সারহান। অরিত্রিকার কণ্ঠনালী হতে কথা বেরোলো না। সে হতবিহ্বল ভঙ্গিতে তাকিয়ে রইল সারহানের মুখ পানে। সে যেন হঠাৎ এহেন কাণ্ডে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। সবকিছু বেসামাল লাগছে। সে কখনো কোনো পুরুষের এতটা সন্নিকটে আসেনি। এই প্রথম সে কারো এতটা কাছে এসেছে। তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু এই অনুভূতি দমিয়ে রাখা কঠিন। সারহান তীর্যক দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিডের মতো চিৎকার করে নিজেকে বুদ্ধিমতী প্রমাণ করতে চাইছিলি? আমাদের এভাবে একসাথে এক রুমে পরিবারের সবাই দেখলে কি হতো ভাবতে পারছিস? অরিত্রিকা অশান্ত হয়ে কয়েকবার নেত্রপল্লব ঝাপটালো। সে কথা বলার জন্য উতলা হয়ে উঠল। অনেকটা সময় পার হয়ে যাওয়ায় শ্বাস আটকে আসছে অরিত্রিকার। দম বন্ধকর পরিস্থিতিতে পড়ে অবস্থা বেহাল। সে হাত দ্বারা সারহানের হাত ধরবে মুখ থেকে সরানোর জন্যে। তখনই সারহান উত্তর না পেয়ে আবারও কিছু বলতে যাবে, দেখলো অরিত্রিকা ছটফট করছে। সে মুখ হতে হাত সরিয়ে নেয়, চাপা ক্রোধান্বিত কণ্ঠে বলে, আমার সম্মানহানি করতে চাইছিলি চিৎকার করে। ইউ আর এ ইডিয়েট ফাইরোজ। আমার সম্মান গেলে তোর সম্মান কি থাকতো? তোকে চরিত্রহীনা ভাবতো। পরিবারের সামনে নিজের সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে কিভাবে সবার সামনে মুখ দেখাতি। এই জন্যই তো তোকে সবসময় বোকা বলি। উক্ত কথাটি বলার পরে সারহান অরিত্রিকাকে ছেড়ে দেয়। দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। সিল্কি কৃষ্ণ বর্ণের
সিল্কি কৃষ্ণ বর্ণে চুলগুলোর ভাঁজে আঙ্গুল চালিয়ে দেয়, চোয়াল শক্ত করে বিরক্তিসূচক শব্দ করে ওঠে। অরিত্রিকা হাঁপানি রোগীর ন্যায় হাঁপাতে থাকে, লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করতে থাকে। এর মাঝে সাদাতের আগমন ঘটে। দরজা খোলা দেখে নক না করে হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করে। সারহানকে উদ্দেশ্য করে কিছু বলবে এমন সময় দৃষ্টি স্থির হয় অরিত্রিকার মুখ পানে, কিঞ্চিত অবাক হয়। সাদাত সন্দেহবাতিক কণ্ঠে জিজ্ঞাসা করে, তুই ভাইয়ের রুমে কি করছিস? অরিত্রিকা সাদাতকে দেখে ভড়কে যায়, দ্রুত হেঁটে এসে সাদাতের পেছনে দাঁড়ায়। সাদাতের প্রশ্নের উত্তর না দিয়ে মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। সারহান তীর্যক দৃষ্টিতে অরিত্রিকার কাণ্ড দেখল। ট্রাউজারের দুই পকেটে হাত গুজে বক্ষ টান করে দাঁড়ালো, ভরাট কণ্ঠে বলে উঠল, স্পেশাল থেরাপি দিতে ডেকেছিলাম, আপাতত থেরাপি দেয়া শেষ। আবার কোনো ফল্ট দেখলে পুনরায় আমার স্পেশাল থেরাপির আন্ডারে অরিত্রীকে নেওয়া হবে। অরিত্রিকা চমকে গেল, নিজে যথাসম্ভব আড়াল করার চেষ্টা করলো। সাদাত সারহানের হেয়ালিপূর্ণ কথার মানে বুঝল না। সে একবার অরিত্রিকার দিকে তাকাচ্ছে, আরেকবার সারহানের দিকে তাকাচ্ছে অবুঝের ন্যায়। কাহিনী কি চলছে ঠাউর করতে পারল না। হঠাৎ আমার রুমে আসলি, কোনো দরকার? সারহান সরাসরি জিজ্ঞাসা করে। সাদাত ভাইয়ের দিকে তাকায়, মস্তিষ্কে চলমান ভাবনা বাদ দেয়, জিভ কেটে বলে, অরিন আপুকে দেখতে পাত্রপক্ষ এসেছে, তোমাকে চাচা ডাকছেন। হঠাৎ আমার রুমে আসলি? সাদাত আর কথা বাড়ায় না, মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। অরিত্রিকা এক পলক পেছনে তাকিয়ে সারহানকে দেখে সাদাতের পেছন পেছন ছুটে বেরিয়ে যায়। সারহান দীর্ঘ শ্বাস টেনে কাবার্ডের কাছে যায়, কাবার্ড খুলে শার্ট বের করতে করতে বলে, এই নির্বোধকে কিভাবে মনে ধরে গেল আমার? ওহ গড, সারহান, কন্ট্রোল ইয়োরসেলফ। এতটা ডেসপারেট হয়ে নিজেকে অরিত্রীর সামনে জাহির করার দরকার নেই। দেখা যাবে পরবর্তীতে হিতে বিপরীত হয়ে যাবে। তুই সময় মতো না আসলে তোর জল্লাদ ভাই আমায় মেরে ফেলতো। বাপরে, তোর ভাইয়ের মনে যে 19-20 কথা ঘুরঘুর করে আমি জানতাম না। আজ শুনে আমি তো আর একটু হলেই অক্কা পেতাম। অরিত্রিকা নিজ রুমের বিছানায় বসে মুখ কুঁচকে বলল। সাদাত দরজার কাছে দাঁড়িয়ে আছে, হেলান দিয়ে কৌতূহলবশত জিজ্ঞাসা করলো, 19-20 কথা মানে? ভাই তোকে কি বলেছে? তুই আমার ভাই হোস, কিভাবে যে বলি। আমি আগে শিওর হইনি তোর ভাইয়ের মনে কি চলছে, তারপর বলবো। কি চলছে? ভাইয়ের মনে তো সবসময় রাজনীতি চলে, অন্য কোনো কিছু চলার প্রশ্নই আসে না। আসছে আরেকজন। তোর ভাইকে আমি খুব ভালো করে চিনে গেছি, বাট বাইরে এক ভেতরে আরেক, পুরো একটা 19-20। অরিত্রিকা মুখ বাঁকিয়ে বলে। সাদাত শুধু হতবুদ্ধির ন্যায় শুনল। সারহান আর অরিত্রিকার মাঝে কি নিয়ে এত কাহিনী হচ্ছে বুঝতে পারল না। এরই মাঝে অরিন এবং ইশরা প্রবেশ করলো রুমে। সাদাত দরজায় না দাঁড়িয়ে কদম বাড়িয়ে ভেতরে আসলো। ইশরা অরিনকে নিয়ে এসে বসালো বিছানায়। অরিত্রিকা ঘাড় বাঁকিয়ে তাকালো, বোনের দিকে তাকাতেই মুগ্ধ হলো। অরিন আজ হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি পরেছে, মুখে হালকা সাজ এবং হিজাব পরেছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। অরিত্রিকা মৃদু হেসে বলল, ও তোমাকে দেখতে না হ্যাপি লাগছে, ছেলে দেখলে একদম টাসকি খাবে। অরিন চোখ পাকায়। অরিত্রিকা হেসে উঠে বলে, সত্যি বলছি, দেখবে ছেলে তোমাকে দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। পাকনামি না করে দুটো রেডি হয়ে নে। এখনো ফ্রেশ কেন হসনি? ফ্রেশ হওয়ার সময় পাইনি। কি আমার কাজও সিদ্ধি করছিলি যে সময় পাসনি? একজনের বহুরূপ দেখে টাসকি খেয়েছিলাম তাই। আচ্ছা তোমরা সবাই থাকো, আমি ফটাফট ফ্রেশ হয়ে যাই। কথাটা বলে অরিত্রিকা তড়িঘড়ি করে বিছানা উঠে পড়ল। আলমারি থেকে ড্রেস নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল। ইশরা অরিনকে উদ্দেশ্য করে বলল, আপু, আমি তোমার রুমে গেলাম, এখনো আমার চুলের স্টাইল করা হয়নি। আচ্ছা যা। ইশরা এক পলক সাদাতের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সাদাতও কিছু একটা ভেবে বের হয়ে গেল রুম থেকে। ইশরা চুল বাঁধা শেষে অরিনের রুম থেকে বের হলো। সামনে তাকাতেই দেখলো সাদাত করিডোরে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে আর মিটমিট করে হাসছে। ইশরার চক্ষু সংকুচিত হয়ে আসে। কৌতূহলী ভাব নিয়ে ধীর পায়ে এগিয়ে এসে নিঃশব্দে সাদাতের পেছনে দাঁড়ায়। আড়ি পেতে শোনার চেষ্টা করে কি বলছে। নিশ্চয়ই নতুন গার্লফ্রেন্ড জুটিয়েছে তাই এত খুশি। আস্ত বজ্জাত ছেলে তো, ক্যারেক্টার পুরোই ঢিলা। জান, আজকে তোমার সাথে দেখা করতে পারবো না। বড় আপুকে পাত্রপক্ষ দেখতে এসেছে। এখন যদি তোমার সাথে দেখা করতে যাই, ভাই আমাকে পিটিয়ে সোজা করে দিবে। সাদাত মুখ ভার করে বলল। অপর পাশ থেকে মেয়েটি কিছু একটা বলে উঠল। সে পুনরায় প্রতি উত্তর করল, আচ্ছা জান, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। তোমার থেকে বেশি সুন্দরী হলেও তাকিয়ে দেখবো না, আই প্রমিস। হঠাৎ কল কেটে গেল। সাদাত ভরকে গেল। মেয়েটা কোনো উত্তর না দিয়ে কল কেটে দিল কেন? সে তো কোনো খারাপ কথা বলেনি। হাতের মুঠোবন্দি ফোনের দিকে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে থাকে। চিন্তায় বিভোর হয়ে ফোনটা পকেটে রেখে দেয়। আনমনা ভাব নিয়ে পাশে তাকাতে ইশরাকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠে।
ইশরাও সাদাতকে আচানক তার দিকে তাকিয়ে থাকতে দেখে হকচকিয়ে যায়। নিজের চুল ঠিক করতে করতে শুরু করে, যেন মনে হয় সে কিছুই শুনেনি। সাদাত ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে বলল। আমার প্রেমে আবার নজর দিতে এসেছিস? ইশরা অদ্ভুত চোখে তাকালো, ভেঙচি দিয়ে বলল। ওসব কুখাদ্য জিনিসের নজর দিতে রুচিতে বাঁধে। কি বললি কুখাদ্য? হ্যাঁ, কুখাদ্য তো মনে হবে। আসলে সিঙ্গেল মানুষদের প্রেম দেখে চলে। কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। তোর গার্লফ্রেন্ডের মন পড়ছে বেকুব। মনে কানেকশন, নাকে গন্ধ লাগছে। ক্যা প্রেম হ্যায়, হাউ সুইট। একদম আজে বাজে কথা বলবি না। সত্যি কথা বলেছি ভাই। আমার কথা বিশ্বাস না হলে কল কর তোর গার্লফ্রেন্ডকে। সাদাত ক্রোধে গজগজ করে তাকালো ইশরার দিকে। ইশরা বেশ ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সাদাতের তীক্ষ্ণ চাহনি যেন ঝলসে দিতে চাইছে। হঠাৎ কি মনে করে ইশরাকে পরখ করে। তার ক্রোধান্বিত মুখায়বব শিথিল হয়ে আসে, তীক্ষ্ণ চাহনি নিভে আসে। রাগ কর্পূরের ন্যায় হাওয়ায় মিলিয়ে যায়। ইশরা আজ মেরুন রঙের টুপিস পরেছে, ম্যাচিং ওড়না গলার দুপাশে ঝুলিয়ে রেখেছে। কৃষ্ণবর্ণের চুলগুলো কোমর ছুঁয়েছে, মুখে হালকা সাজ, মোটেও মন্দ লাগছে না। সাদাত ভ্রু বাঁকিয়ে তেসরা কণ্ঠে বলে ওঠে। তোকে সাজগোজ করে দেখতে কিন্তু মন্দ লাগছে না। একটু সাবধানে থাকিস বুঝলি। তোকে দেখে যদি পাত্রের ভাইয়ের পছন্দ হয়ে যায় তখন আমার কি হবে? ইশরা এহেন কথায় থতমত খেয়ে যায়, বড় বড় চোখ করে তাকায়, থমথমে গলায় জানতে চায়। পাত্রের ভাইয়ের পছন্দ হলে তোর কি হবে মানে? তুই একদম নিচে যাবি না টমেটো। পাত্রের ছোট ভাইয়ের থেকে দূরে থাকবি। আমি চাই না অকালে আমি এক ঝগড়ুকে ফ্রেন্ডকে হারাই। এসব কি বলছিস? ঠিক বলছি। একদম নিচে গিয়ে ঘুরঘুর করবি না। আজকে তোকে একদম গুলুগুলু সুন্দরী লাগছে। দেখা যাবে পাত্রের ছোট ভাই তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। বাজে বকো বন্ধ কর। সুন্দরী বলছি তাই বাজে বকছি। তাহলে টমেটো বলবো? সাদাত, হ্যাঁ বল, শুনতে পাচ্ছি। এত জোরে চিৎকার করার কি আছে? সাদাত ভাবলেশীনভাবে বলে উঠল। ইশরা কটমট করে তাকালো, রাগে গমগম করছে সে। মন চাইছে সাদাতের মাথায় বাড়ি মেরে দিতে। এই ছেলে আজকাল তার সাথে যেন ঝগড়ার প্রতিযোগিতায় নেমেছে। ছোট বিষয় নিয়ে ঝগড়া লাগিয়ে দেয়, আর এমন দায়সারা ভাব মোটেও পছন্দ হলো না। আরে এমন করে তাকাস না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। তখন এর ড্রাইভার কে নেবে? সাদাত তার চোখে তাকিয়ে মৃদু হেসে বলে উঠল। ইশরার রাগ যেন আকাশচুম্বী ধারণ করলো। রাগে গজগজ করে বলল। তুই কোন ম্যাটেরিয়ালের তৈরি বলতো ভাই? সাদাত ভাবলেশীনভাবে বলে উঠল। বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল। উফ, তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। তাহলে স্বীকার করলি ভুল তোর। গুড গার্ল। অসহ্য একটা। তোকে কে সহ্য করে? এই যে তুই সহ্য করছিস। ইশরার অবস্থা বেহাল, এত তর্ক করা যায় নাকি? সে হার মানল। মুখ বেঁকিয়ে সাদাতকে টপকে অরিত্রিকার রুমে চলে গেল। সাদাত বুকে হাত গুজে সেদিকে তাকিয়ে রইল। রাহাতের ছোট ভাইয়ের নাম রাফি। অরিনকে দেখতে রাহাত, রাফি সহ আরো 3 জন এসেছে। আরশাদ সাহেব এবং আজমল সাহেবের সাথে লিভিং রুমে সকলের পরিচয় পর্বের সময় ইশরা একবার লিভিং রুমে এসেছিল। তখন রাফি নামের ছেলেটা হাঁ করে তাকিয়েছিল ইশরার দিকে। কেউ খেয়াল না করলেও সাদাত খেয়াল করেছিল। কিন্তু মেয়েটাকে কে বুঝাবে? যদি এসব বলা হয় অন্য কিছু বুঝে বসে থাকবে। এমন ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে কোথায় যাওয়া হচ্ছে? সারহানের গুরুগম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই অরিত্রিকার পা জোড়া তৎক্ষণাৎ থেমে গেল। নেত্রপল্লব উঁচিয়ে সামনে দণ্ডায়মান মানবটির দিকে তাকালো মলিন মুখে। সারহান তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, মুখায়বব অতিশয় গম্ভীর। অরিত্রিকা কোনো রাগঢাক না করে বলল। নিচে যাচ্ছি। সারহান ভরাট কণ্ঠে বলল। নিচে কি সার্কাস চলছে? না, তাহলে কি দেখতে যাচ্ছিস? জিজুকে দেখতে যাচ্ছি। বিয়ে না হতেই জিজু? সারহান বিরক্তির সহিত বলে উঠল। অরিত্রিকার মুখখানা চুপসে গেল। মনে মনে সারহানের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। সারহান শান্ত চাহনিতে পরখ করলো অরিত্রিকাকে, বেশ খানিকটা চটে গেল। গমগমে কণ্ঠে বলল। এত সাজগোজ কেন করছিস? মনে হচ্ছে আজ অরিনকে নয় তোকে দেখতে এসেছে। অরিত্রিকা এহেন কথায় অবাক হয়ে গেল। নিজের দিকে একবার তাকালো। কালো রঙের একটা গাউন পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে, আবার চুল খোলা রেখেছে। এটা আবার কোনো সাজগোজ হলো নাকি? সারহান রুড়ো গলায় বলল। লিভিং রুমে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের রুমে যা। অরিত্রিকা ঝাঁজিয়ে উঠে বলে। আমি যাব, তাতে আপনার কি? আমার অনেক কিছু। আপনার কথা কেন শুনবো? যদি না শুনিস পা ভেঙে রুমে বসিয়ে রাখবো।
অরিত্রিকা বুঝলো এমনভাবে বলে কোনো লাভ হবে না। ভাবভঙ্গি পরিবর্তন করে অনুনয় বিনয় করে বলল, সারহান ভাই নিচে যেতে দিন প্লিজ। চুপ করে যাবো আর ঠুস করে চলে আসবো। সারহান ধমকে বলল, আমি চাই না তুই ওদের সামনে যাস। আপনারা দুই ভাই আসলেই খুব খারাপ। একজন ইশরাকে থ্রেট দিচ্ছে আর একজন আমাকে থ্রেট দিচ্ছে। দ্যাট ভালো লাগে না। তোদের ভালোর জন্য বলছি, কিন্তু সেসব তো তোদের মতো মাথা মোটার মাথায় ঢুকবে না। আমি আম্মুর কাছে যাব। অরিত্রিকা মুখ ভার করে বলল। সারহান দু কদম এগিয়ে এলো। অরিত্রিকার পিলে চমকে গেল, তটস্থ ভঙ্গিতে দাঁড়িয়ে গেল, উচ্চস্বরে বলে উঠল, আচ্ছা আমি নিচে যাব না, দূরে যান প্লিজ। আপনার দাবাং মার্কা থাপ্পড় পুনরায় খেতে চাই না আমি। সারহান থেমে যায়। ভ্রুবাকে ইশারা করলো নিজের রুমে যাওয়ার জন্য। অরিত্রিকা ভরাক্রান্ত মনে রুমের দিকে পা বাড়ালো। সারহান তপ্ত শ্বাস ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। সারহান লিভিং রুমে প্রবেশ করতেই দেখলো পাত্রসহ তাদের পরিবারের আরও 3 জন বসে আছেন। অপর পাশে আশরাত সাহেব এবং আজমল সাহেব বসে গল্প করছেন। সারহান গাম্ভীর্যভাব বজায় রেখে শানিত পায়ে এগিয়ে যায় সেদিকে। সারহানকে দেখে পাত্র উঠে দাঁড়ায়। সৌজন্য রক্ষার্থে মৃদু হেসে বলল, হ্যালো। সারহানের মুখ অস্বাভাবিক গম্ভীর হয়ে উঠল। ভরাট কণ্ঠে প্রতি উত্তর করল। আসসালামু আলাইকুম। পাত্রের হাস্যোজ্জ্বল মুখখানা চুপসে গেল। একটু অপমানিত হলো বোধহয়। অপ্রস্তুত ভঙ্গিতে আশেপাশে তাকিয়ে পরখ করল। ওয়ালাইকুম আসসালাম। হাসার ভান করে বলল। সারহান আরশাদ সাহেবের পাশে বসলো রাজকীয় ভঙ্গিতে। পাত্র নিজ স্থানে মুখ ভার করে বসলো। আরশাদ সাহেব পাত্রের বাবা নুরুল ইসলামকে উদ্দেশ্য করে বললেন, আমার বড় ছেলে সারহান গত নির্বাচনে এমপি হয়েছে, চেনেন নিশ্চয়ই। নুরুল ইসলাম নড়ে চড়ে উঠলেন। হালকা হেসে বললেন, হ্যাঁ চিনি। রাজশাহীতে আপনার ছেলের নাম ডাক অনেক। তো কেমন আছো বাবা? শেষোক্ত কথাতেই সারহানকে উদ্দেশ্য করে বলল। সারহান দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরশাদ সাহেব সারহানকে পাত্রের ব্যাপারে বললেন। পাত্রের নাম রাহাত বিন মুর্তজা, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার, পাশাপাশি বাবার বিজনেসের দেখাশোনা করে। নুরুল ইসলাম হলেন আরশাদ সাহেবের বিজনেস পার্টনারের বড় ভাই। নুরুল ইসলাম এবং নাহিদ ইসলাম বিএসটি কোম্পানির মালিক। এক কথায় রাহাতের বাবারা নামি দামি বড়লোক মানুষ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, সব মিলিয়ে পারফেক্ট। ছেলের পরিবার সম্পর্কে আরো বেশ কিছু কথা বলল সারহানকে। সারহান চুপচাপ শুনলো, কিন্তু কিছু বলল না। বড়দের মাঝে কথা বলার ইচ্ছে নেই। রাহাতের ফ্যামিলি থেকে আরও 3 জন এসেছে। রাহাতের মা, ছোট ভাই রাফি এবং চাচাতো বোন রোদ। রাফি বারবার নড়ছে এবং এদিক ওদিক তাকাচ্ছে। লিভিং রুমে তখন মেয়েটা এসেছিল, তাকে হয়তো খুঁজে চলেছে, কিন্তু সে অচেনা মেয়েটির দেখা নেই। সারহান তা দেখে সরাসরি জিজ্ঞাসা করলো। এনি প্রবলেম রাফি? রাফি স্থির হয়ে যায়। ক্যাবলা মার্কা হেসে বলে, না, কোনো প্রবলেম নেই, আসলে একটু গরম লাগছে। এদিক ওদিক তাকাচ্ছ, ভাবলাম কোনো সমস্যা হয়েছে। আসলে একটু গরম লাগছে। এসি চলছে তাও গরম লাগছে? সারহানের কথা শুনে রাফি থতমত খেলো। আর চোখে সারহানের দিকে তাকিয়ে মুখ গোমরা করে স্থিরভাবে বসে রইল। রোদ বারবার আর চোখে সারহানের দিকে তাকাচ্ছে। যতবার মানুষটাকে দেখছে ততবারই মুগ্ধ হচ্ছে। প্রথম যখন লিভিং রুমে শুভ্র পাঞ্জাবি পরে উপস্থিত হয়, তখনই তার হৃৎপিণ্ড যেন থমকে গিয়েছিল। এত হ্যান্ডসাম ছেলে চোখের সামনে দেখে খেই হারিয়ে ফেলে। প্রথম দেখায় প্রেম যেমনটা হয় ঠিক তেমন। বেহায়ার মতো চোখ দুটো শ্যাম মানবটির দিকে যাচ্ছে। চাচাতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসে পাত্রীর বড় ভাইকে পছন্দ হয়ে গেল। ব্যাপারটা অদ্ভুত। এত ইয়াং এমপি চোখের সামনে বসে আছে ভাবতে বিস্মিত হচ্ছে। মন বলছে, এই যে মিস্টার, আমার দিকে তাকান, কিন্তু ছাতার কপাল, ইয়াং এমপি তো অন্যদিকে তাকিয়ে আছে। দায়াত এর মাঝে সাদাত এসে উপস্থিত হয়। রোদকে হা করে তাকিয়ে থাকতে দেখে অদ্ভুত চোখে তাকায়। বিরক্তির সহিত বিড়বিড় করে বলে, দিকে নজর দিয়ে লাভ নেই সিনিয়র আপু, আপনি পাত্তা পাবেন না। আমার দিকে নজর দিন, তাহলে পাত্তা পেতেও পারেন। অরিত্রিকার ইশরা উপরতলা থেকে লুকিয়ে লুকিয়ে লিভিং রুমে চলমান দৃশ্য দেখছে। একে একে পরখ করছে সবাইকে। প্রথমে ইশরার চোখ পড়ল সাদাতের দিকে। সাদাত এক ধ্যানে অচেনা মেয়েটার দিকে তাকিয়ে আছে দেখে রাগ উঠে গেল মাথায়। অসভ্য ছেলে একটা। অরিত্রিকাকে উদ্দেশ্য করে গম গম কণ্ঠে বলল, দেখ সাদাত, হাঁ করে ওই মেয়েদের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে চোখের ভেতর মরিচের গোড়া ঢেলে দিই। অরিত্রিকাও তাকালো সাদাতের দিকে, কিন্তু দৃষ্টি স্থির হলো না সেথায়। পাশের সোফায় বসে থাকা মেয়েটার উপর দৃষ্টি পড়ল। কেমন হাঁ করে তাকিয়ে আছে সারহানের দিকে, মনে হচ্ছে গিলে খাবে। একটু রাগ লাগলো তার। জীবনে কি ছেলে দেখেনি মেয়েটা? বেহায়ার মতো তাকিয়ে থাকার কোনো মানে হয়? অরিত্রিকা কটমট করে মেয়েটার দিকে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে, সাদাতের দিকে না তাকিয়ে মেয়েটার দিকে তাকা ইস্যু। দেখ কেমন বেহায়ের মতো সারহান ভাইয়ের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে গিলে খাচ্ছে একদম। সত্যি তো। এই মেয়ের মতি গতি ভালো লাগছে না। নিশ্চিত সারহান ভাইকে দেখে টাসকি খেয়েছে। মেয়েটার দোষ কোথায়? আমাদের ভাইরাই সবগুলো হ্যান্ডসাম, তাই তো মেয়েরা তাকিয়ে থাকে।
অর্টিকার একটু ভালোভাবে খেয়াল করলো সারহানকে। না, যন্ত্রমানবটা হ্যান্ডসাম আছে, কিন্তু এসব মনে আনা চলবে না। ইয়ে মার্কা চিন্তা করে লাভ নেই। আকস্মিক কিছু একটা মনে পড়তে চাপা স্বরে বলে উঠল। তোর ভাই যে প্রেমে পড়ছে সেই খবর রাখিস? ইশরা হতবাক হয়ে গেল, বিস্মিত কণ্ঠে বলল। বলিস কি? আমি তো জানি না। আজ ইরফান ভাই নিজে আমায় বলেছে। মেয়ের সম্পর্কে কিছু বলেছে? না, আমি যে তোকে ইরফান ভাইয়ের সিক্রেট বললাম এটা কিন্তু কাউকে ঢাকঢোল পিটিয়ে জানাস না আবার। আচ্ছা। আমরা দুজন জীবনে কি করলাম বলতো? শুধু মানুষের প্রেম দেখতে দেখতে বুড়ি হয়ে যাচ্ছি। দুজন হতাশার সুর টেনে কথাগুলো বলল, মুখ বেজার করে লিভিং রুমের দিকে তাকিয়ে রইল। এর মাঝে রাফি নামক ছেলেটি পুনরায় উকিঝুঁকি দিতে লাগলো। তৎক্ষণাৎ দৃষ্টি থেমে গেল উপরের করিডোরে লুকিয়ে থাকা রমণীর দিকে। রাফিকে হঠাৎ তাকাতে দেখে হকচকিয়ে গেল অরিত্রিকার ইশরা। নিজেদের কোনো মতে আড়াল করে তড়িঘড়ি করে রুমের ভেতর চলে গেল। রাফি নিঃশব্দে হাসলো। কিছুক্ষণ পর ইসমা বেগম অরিনকে নিয়ে লিভিং রুমে প্রবেশ করলো। সার্ভেন্ট চেয়ার এনে রাখলো বসার জন্যে। অরিন সেখানে চুপচাপ বসলো, নতমস্তকে, চক্ষুদ্বয়ে ছলছল করছে অশ্রু। টুপটাপ করে গাল বেয়ে পড়ছে অশ্রুকণা। মনের ভেতরে দগ্ধ সত্তায় নিষ্পেষিত হচ্ছে, তবুও নিশ্চুপ হয়ে আছে। লিভিং রুমে সবাই চুপ হয়ে গেল। রাহাত সকলের অগোচরে দেখলো অরিনকে। এক পলক দেখেই আওড়ালো মাশাআল্লাহ। পাত্রের মা অরিনকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলেন। দেখতে আসলে কি বিয়ে হয়ে যায়? কথাটা লোকমুখে প্রচলিত হলেও অরিনের ক্ষেত্রে তা মিলে গেছে। বিয়ে হয়নি, কিন্তু দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিকঠাক হয়েছে। পারিবারিকভাবে ছোট পরিসরে আংটি পরিয়ে রাখা হয়েছে। আজ 3 দিন পরে আক্ত করে রাখা হবে এবং মাসখানেক পরে বড় করে রিসেপশন করা হবে। রাহাতের আর মাত্র 4 দিন আছে ছুটি। এর মাঝে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করা সম্ভব নয়, তাই বড়দের সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাত্রপক্ষ খাওয়া দাওয়া করে বিকেলে চলে গেছে। যাওয়ার আগে রাহাত এবং অরিন একান্তে কথা বলেছে। নিজেদের ভালো লাগা খারাপ লাগাগুলো একে অপরকে জানিয়েছে। পরন্ত দুপুর পেরিয়ে বিকেল হয়েছে। গোধূলির অম্বরে সাদা নীলচে মেঘ জমেছে। সূর্য অস্তমিত প্রায়। পাখিরা কলরব করে নিজেদের নিড়ে ফিরছে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে অরিন। মলিন মুখশ্রীতে নীলচে অম্বরের পানে উদাসীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। খোলা চুলগুলো হালকা বাতাসে নড়ছে। পরনের শাড়ির আঁচল অবহেলায় লুটিয়ে আছে ছাদের বক্ষে। সেদিকে খেয়াল নেই মেয়েটির। সে তো নিজের মনের গহীনে অদৃশ্য ঝড় থামাতে ব্যস্ত। আজ তার বিয়ে ঠিকঠাক হয়ে গেল। পরিবারের কথা ভেবে চুপচাপ সবটা মেনে নিল। সে কি চেয়েছিল তার মতে নিজের জীবনে অন্য এক অচেনা পুরুষ আসুক? চায়নি তো। তবে কেন এমন হলো? রাহাতের সাথে একান্তে কথা বলার সময় সে ছিল নির্বাক। আসলে ইচ্ছে হয়নি কথা বলতে। সৌজন্য বজায় রাখতে 2-1 বার জবাব দিয়েছে। মেয়েদের বুঝি এটাই জীবন। যাকে চায় তাকে পায় না। যাকে নিয়ে স্বপ্ন দেখে সারা জীবন কাটানো, সে হয়ে যায় অচেনা। এসব ভেবে চক্ষু বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল গাল বেয়ে। আজ মনে মেঘ জমেছে। সেই মেঘ কবে কেটে যাবে? শুনেছি সন্ধ্যাবেলায় চুল ছাড়া দিয়ে রাখলে ভূত ধরে। পরিচিত কারো কণ্ঠস্বর কর্ণঘরে প্রবেশ করতে অরিন চমকে যায়। কান্না থেমে যায় তৎক্ষণাৎ। নীলচে অম্বর হতে দৃষ্টি সরিয়ে পাশে তাকায় আবির। বক্ষে দুহাত গুজে ভ্রুযুগল বাঁকিয়ে তার দিকে তাকিয়ে আছে। অরিন একটু থতমত খেয়ে যায়। বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি? আবির হাসলো। হ্যাঁ আমি। আঙ্কেল তোমার এঙ্গেজমেন্ট ইনভাইট করেছিল, তাই দাওয়াত কবুল করতে চলে আসলাম। ওহ। অরিন ছোট্ট করে প্রতি উত্তর করলো। সারহানের বন্ধু আর সুবাদে চৌধুরী নিবাসে অনবরত যাওয়া আসা লেগে থাকতো। দুজনের বন্ধুত্বের বয়স প্রায় 20 বছর হবে। অরিনকে সে দীর্ঘ সময় ধরে চেনে। তেমন একটা কথা হয়নি তাদের। জাস্ট দেখা হলে 2-1টা কথা হয়েছে সৌজন্য বজায় রাখতে। অরিন যেহেতু বয়সে তার থেকে ছোট, তাই তুমি বলে সম্বোধন করে আবির। কিন্তু গত 2 বছর দেখা সাক্ষাৎ হয়নি তাদের। বিয়ের খুশিতে এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছো? আবির মজার ছলে বলল কথাটা। অরিন 2 চোখ হাত দ্বারা মুছে নেয়। নিস্পৃহভাবে বলে ওঠে, বিয়ের খুশিতে নয়, শোকে কান্নাকাটি করছি। আবির একটু অবাক হলো। পরক্ষণে ভাবলো হয়তো মজার ছলে উত্তর দিয়েছে। মৃদু হেসে বলল, নিশ্চয়ই টেনশন করছো ফিউচারে কি হবে। আরে চিল ছেলে ভালো হয়। আচ্ছা, আরে চিল ছেলে ভালো আছে, তোমায় একদম রাজরানী করে রাখবে। আমি তো রাজরানী হতে চাইনি, শুধু একটু ওনার জীবনে ঠাঁই চেয়েছিলাম, সেটুকুও পেলাম না। কে বলেছে ঠাই পাওনি? বিয়ে ঠিক হয়ে গেল অথচ তুমি কি সব বকে চলেছো? মাথা কি বিয়ের আগেই খারাপ হয়ে গেছে? অরিনের চোখে অশ্রু টইটুম্বর করছে। গলদের সত্যে কথা বেরোচ্ছে না। নিজেকে কেমন যেন উদ্ভ্রান্তের মতো লাগছে। মলিন হেসে বলে, আপনি আমার কথা বুঝতে পারেননি। আমি যাকে ভালোবাসি তার কথা বলছিলাম, কিন্তু আপনি তো রাহাত সাহেবকে এর মাঝে টেনে আনলেন। আবির এক মুহূর্তের জন্য থমকে গেল। এই মেয়ে বলছে কি বিয়ের আগে বয়ফ্রেন্ড ছিল? তাহলে কেন বিয়েতে রাজি হলো? ফ্যামিলির সবাইকে তো জানাতে পারতো, কিন্তু তা না করে কান্নাকাটি করছে। উফ, সব গোলমেলে লাগছে। অরিনকে এসে ভালো মতো চেনে, মেয়েটা খারাপ নয়। থমথমে গলায় বলল, বয়ফ্রেন্ড ছিল তাও বিয়ের জন্য রাজি? আচ্ছা, বয়ফ্রেন্ড ছিল তাও বিয়ের জন্য রাজি গেলে?
এখন আবার এই বয়ফ্রেন্ডের জন্য কাঁদছো? কি সময় এলো মাইরি! বিধি, তুমি বলে দাও আমি কার? এমন সিন চলছে মনে হচ্ছে। আমি মোটেও বয়ফ্রেন্ডের জন্য কাঁদছি না। তা তো নিজ চোখে দেখতে পাচ্ছি। সারহানকে বলতে পারতে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। এখন কান্নাকাটি করে কি লাভ? ভালোবাসলে বোধহয় মানুষ বোকা হয়ে যায়, যেমন আমি বোকা হয়েছিলাম। মানুষটা আমার অনুভূতি নিয়ে খেললো, তারপর ছুঁড়ে ফেলে দিল। অরিন আর কিছু বলতে পারে না, হু হু করে কেঁদে উঠে ধপ করে মেঝেতে বসে পড়ে। ক্রন্দনরত কণ্ঠে আওড়ায়, তুমি আমায় কেন ভালোবাসলে না শখের পুরুষ? কেন ভালোবাসলে না? আমি তো তোমায় ভালোবেসেছিলাম, কিন্তু তুমি ঠকিয়ে দিলে, আবার নিঃস্ব করে দিলে। তুমি যদি আমায় ভালোই না বাসতে, কেন প্রতিশ্রুতি দিয়েছিলে আমাকে তোর রানী করে নিয়ে যাবে? তুমি প্রতারক, আমার শখের পুরুষ, তুমি বেঈমান। অরিন অঝর নয়নে কেঁদে বিলাপ করছে। কোনোভাবেই নিজের ভঙ্গুর মনের আহাজারি থামাতে পারছে না। কেমন যেন দম বন্ধ লাগছে তার। আবির বাকরুদ্ধ হয়ে গেছে। সে হতবাক হয়ে তাকিয়ে আছে অরিনের দিকে। এই মুহূর্তে কি করা দরকার সে বুঝলো না। চোখের সামনে একটা মেয়ের আহাজারি সহ্য হলো না। আবির হাঁটু গেড়ে বসে অরিনের সামনে উদ্বেগ ভরা কণ্ঠে বলে, অরিন, রিল্যাক্স, নিজেকে একটু শান্ত করো। নিজেকে শান্ত করতে পারছি না। নিজের হাতে জীবনটা শেষ করে দিলাম। ভুল পথে কেন পা বাড়ালাম? আফসোস হচ্ছে ভীষণ। এতটা ভেঙে পড়লে কিভাবে হবে? ভুল মানুষকে ভালোবেসেছো তা বুঝতেই পারছো। এখন এসব চ্যাপ্টার ক্লোজ করে রাহাতকে নিয়ে ভাবো, তার সাথে কথা বলো, নিজেদের মাঝে বন্ডিং তৈরি করো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। অরিনের কান্না বন্ধ হয়ে যায়। ভেজানো নেত্রপল্লব মেলে তাকায় আবিরের মুখ পানে। সে চোখে শুধুই বিষম ভাব। আবির শান্ত কণ্ঠে বলে, অতীত নিয়ে ভেবে লাভ নেই, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবো। ছোট্ট একটা ভুলের জন্য নিজেকে কষ্ট দেওয়া ঠিক নয়। তুমি তো ছেলেটাকে সত্যি ভালোবাসতে, কিন্তু সে তোমায় ঠকিয়েছে। এখন তোমার কোনো দোষ নেই। সত্যি বলতে, ভাগ্যে যাকে সৃষ্টিকর্তা আগেই ঠিক করে রেখেছে, সে ছাড়া অন্য কেউ নিশ্চয়ই কারো জীবনে থাকবে না। তোমার ভাগ্যে রাহাত ছিল, তাই ওর সাথেই তোমার বিয়ে ঠিক হয়েছে। অরিন শুধু ফ্যাল করে তাকিয়ে রইল। আবির উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে দিল অরিনের দিকে। অরিন একটু ইতস্তত বোধ করলো, কিন্তু তা উপেক্ষা করে আবিরের হাত না ধরেই উঠে পড়ল। আবির হাসলো শুধু। অরিত্রিকা চিলেকোঠার দরজার কাছে দাঁড়িয়ে আছে নির্বাক হয়ে। চক্ষুদ্বয়ে ছলছল করছে অশ্রু। এতক্ষণ ঘটে যাওয়া পুরো ঘটনা সে নিজ চোখে দেখেছে। বড় বোনের এমন ভঙ্গুর অবস্থা কখনো দেখেনি। আর অরিন যে কাউকে ভালোবাসতো তা খুনাক্ষরে টের পায়নি। অরিত্রিকা আর অরিনের কাছে গেল না। নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়ে সিঁড়ি বেয়ে ছুটল রুমের দিকে। রুমে যাবে এমন সময় পথিমধ্যে সারহানের সাথে দেখা হয়ে যায়। অরিত্রিকা থেমে যায়, অশ্রু ভেজা চোখে তাকায় সারহানের মুখ পানে। সারহান সামনে কারো উপস্থিতি বুঝতে পেরে সরু চোখে তাকায়। অরিত্রিকার লালচে চোখ এবং ভেজা নেত্রপল্লব দেখে বিচলিত হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায় কিছুটা। অশান্ত কণ্ঠে শুধায়, কি হয়েছে? কাঁদছিস কেন? অরিত্রিকা ফুপিয়ে কেঁদে ওঠে। সারহানের মন আরো অশান্ত হয়ে যায়। বিচলিত হয়ে এগিয়ে আসে, কিছুটা উদ্বিগ্ন হয়ে বলে, বল কি হয়েছে? কেউ কিছু বলেছে? অরিত্রিকা নতমস্তকে মাথা নাড়িয়ে না বলল। সারহান বলল, কাহিনী কি তাহলে? অরিত্রিকা ভেজা কণ্ঠে বলে ওঠে, ভালোবাসার মানুষটা কেন ভুল হয় সারহান ভাই? ভুল মানুষটার জন্য কেন সকলের অগোচরে কাঁদতে হয়, কষ্ট পেতে হয়? সারহান মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। উৎকণ্ঠিত ভঙ্গিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে। মনের মাঝে একটা প্রশ্ন হঠাৎ উদয় হলো, ফাইরুজ কি কাউকে ভালোবাসে? মুহূর্তে দিশেহারা হয়ে গেল। অরিত্রিকা সারহানের থেকে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে দৌড়ে চলে গেল রুমে। সারহান নিবিড় চাহনিতে তাকিয়ে রইল সেই দিকে। সন্ধ্যা হয়ে আসছে, তুমি কি আজকে ছাদে একা একা রাত কাটাতে চাইছো অরিন? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।